ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদেরকে ভৌতবিজ্ঞানের তাপ ও তাপমাত্রা এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যে প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তো এভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 টাইপের যাবতীয় প্রশ্ন যা যা হতে পারে সবটাই কিন্তু প্র্যাকটিস করিয়ে দেবো। তো আমি অলরেডি কিন্তু জীবন বিজ্ঞানের 9 থেকে 10টা চ্যাপ্টার কমপ্লিট করিয়ে দিয়েছি। ওখানে ক্যাটাগরি 1 টাইপের আরও কিছু প্রশ্ন বাকি রয়ে গিয়েছে ওই চ্যাপ্টারগুলো থেকে, সেগুলো আমি একের পর এক কিন্তু করিয়ে দেবো। এবং দেখো, ভৌত বিজ্ঞানেরও 2 থেকে 3টে চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো বাকি চ্যাপ্টারগুলো কিন্তু একের পর এক কিন্তু কন্টিনিউ হতে থাকবে। তোমরা তার জন্য এই চ্যানেলটাকে ফলো করে রেখো, একের পর এক কিন্তু ক্লাস আসতে থাকবে। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথমেই বলছে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের মান কত? মানে 25 ডিগ্রি সেলসিয়াসটা ফারেনহাইট স্কেলে কত হবে? ঠিক আছে, তাহলে আমরা কি জানি? দেখো, আমরা জানি যে C/5 সমান F-32/9। এটা কি জিনিস? দেখো, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের পাঠের একটা সম্পর্ক। ঠিক আছে, যেখানে সি মানে হচ্ছে সেলসিয়াস স্কেল এবং এফ মানে হচ্ছে ফারেনহাইট স্কেল। ঠিক আছে, তো আমরা কিন্তু এই রিলেশনটা আমরা জানি। ঠিক আছে, প্রত্যেকে এটা কিন্তু আমরা এই বিষয়ে অবগত। তো এবার আমার প্রশ্নে বলেছে এই 25 ডিগ্রি সেলসিয়াস এর মানটা ফারেনহাইট স্কেলে কত হবে, কিন্তু এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? সি এর মান কি জানি? সি এর মান কিন্তু 25, তাই তো? তাহলে আমরা এখান থেকে করতে পারি, দেখো 25/5 সমান কি লিখতে পারি? যে F-32/9। তাহলে এই 5 5 25। ঠিক আছে, তাহলে কি বলতে পারি এখান থেকে? যে F-32 সমান এই কোণাকোণে গুণ হয়ে কি হয়ে যাবে? 9 5 45। তাহলে এখান থেকে আমি এফ এর মান কত পাবো? দেখো, 45 এর সাথে 32 ওইদিকে গেলে যোগ হয়ে যাবে। তাহলে 45 আর 2 47 প্লাস 30 মানে 77, তাই তো? তাহলে কী পেলাম? 25 ডিগ্রি সেলসিয়াস সমান 77 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? বোঝা গেছে প্রত্যেকের? তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে কী করে করলাম? এবার ধরো, এখানে তো তোমার বলে দিয়েছে, এখানে সেলসিয়াস বলেছে, তোমাকে এবার বলে দিয়েছে যে সেলসিয়াস স্কেলে 25 ডিগ্রি ফারেনহাইটের মান কত হবে। তো তখন তুমি এফ এর জায়গায় ওখানে 25 বসাবে, এখানে সি এর জায়গায় সিটা রয়ে যাবে। ঠিক আছে, শুধু তোমার যার মান বলে দেবে সেই মানটা সি কিংবা এফ এর জায়গায় বসিয়ে দেবে, দিয়ে এই সলিউশনটা মানে এই যে রিলেশনটা রয়েছে এটা সলভ করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেক কীভাবে করলাম? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে, নিম্ন তাপমাত্রার ঘটনাবলী অধ্যয়নের সাথে সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? মানে খুব নিম্ন তাপমাত্রায় যেসব ঘটনাবলীগুলো ঘটে সেই সব বিষয়ে অধ্যয়ন করাকে বিজ্ঞানের কোন শাখায় সেই সব বিষয়ে অধ্যয়ন করা হয়? ঠিক আছে, পেডোলজি, সাইটোলজি, ক্রায়োলজি এবং অপশান ডিতে আছে ইমিউনোলজি। তো দেখো, পেডোলজি মানে হচ্ছে মৃত্তিকা সংক্রান্ত অধ্যয়ন। ঠিক আছে, মানে বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকা নিয়ে আলোচনা করা হয় সেটা বলা হচ্ছে পেডোলজি। সাইটোলজি মানে কোষ সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে, মানে বিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে সাইটোলজি। এবং ইমিউনোলজি হচ্ছে অনাক্রমতন্ত্র সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে, তাহলে অপশানে কোনটা বাকি রইল? ক্রায়োলজি। ঠিক আছে, তাহলে নিম্ন তাপমাত্রার যেসব ঘটনাবলী সেগুলোকে অধ্যয়ন করা হয় বিজ্ঞানের কোন শাখায়? ক্রায়োলজি শাখায়। ঠিক আছে, তাহলে অপশান সি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি, জুল, ওয়াট এবং অপশান ডিতে আছে ফারেনহাইট। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি হবে? তো তার আগে আমরা জেনে নেব তাপ কি জিনিস। দেখো, তাপ হচ্ছে শক্তির একটা রূপ, যেটা গ্রহণ করলে কোনো বস্তু গরম হবে এবং যেটা বর্জন করলে কোনো বস্তু ঠান্ডা হবে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলা রয়েছে। তো সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে কিন্তু ক্যালোরি। যদি এসআই পদ্ধতি বলে তখন হয়ে যাবে কিন্তু জুল। ঠিক আছে, দুটো এককে কিন্তু মনে রাখতে হবে। সিজিএস পদ্ধতিতে ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে হচ্ছে জুল।
আর একটা রিলেশন রয়েছে ক্যালোরির সাথে জুলের, সেটা হলো 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, অনেক সময় কিন্তু এই রিলেশনটা দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে 1 ক্যালোরি কত জুলের সমান। ঠিক আছে, মনে রাখবে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হলো? অপশান এ। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। বোঝা গেছে প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না হয় কেন? ঠিক আছে, দেখো আমরা হাঁড়িতে ভাত করি, হাঁড়িতে ভাত করতে যতটা না সময় লাগে প্রেসার কুকারে ভাত করলে কিন্তু তাতে কম সময় লাগে। সেটা কী কারণে হয়? বলছে এটা সবসময় বাষ্পকে বেরিয়ে যেতে দেয়, উচ্চ চাপ ধানের শীষের শক্ত আবরণকে চূর্ণ করে দেয়, এটি তাপ শক্তিকে সহজে বের হতে দেয় না, এবং উচ্চ চাপ জলের স্ফুটনাঙ্ক বাড়ায়। তো এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এভরিডে সায়েন্স থেকে কিন্তু এখন প্রশ্ন পরীক্ষায় খুব বেশি আসে। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, এবং এটা কিন্তু বোঝার প্রশ্ন। ঠিক আছে, এর জন্য কিন্তু থিওরি দরকার। যে আমি তোমাদের কেন বলি যে থিওরি এবং এমসিকিউ দুটোকে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো থিওরি তুমি ভালোভাবে পড়ে থাকলেই কিন্তু এইসব প্রশ্নের উত্তর করে আসতে পারবে। বুঝতে পারলে? সিজিএস পদ্ধতিতে তাপের একক কি এটা মুখস্থ করে নিলেই হয়ে যাবে, বা এসআই পদ্ধতিতে একক কি মুখস্থ করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তাপ কি জিনিস এটা জানতে গেলে কিন্তু তোমাকে থিওরিটা পড়তে হবে, তাই না? বা এর এককগুলো কীভাবে আসছে তুমি যদি ভুলে যাও কীভাবে তৈরি করবে এককটাকে। ঠিক আছে, ভুলে যাওয়া তো স্বাভাবিক ব্যাপার, এত একক মনে রাখা খুবই সমস্যার ব্যাপার। কিন্তু আমি ভুলে গেলেও কীভাবে একক বের করে নিতে পারি তার টেকনিক কিন্তু রয়েছে, এবং তার টেকনিক কিন্তু আমি পরিমাপ রাশি যে পরিমাপ মাত্রা, ভৌত রাশি যে পরিমাপ মাত্রা, এই যে চ্যাপ্টারটা রয়েছে এর ক্লাসে কিন্তু আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সেসব বাদ দাও, আমি এই প্রশ্নে ফিরে আসি। তো বলছে প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না কেন হবে? দেখো কি কারণটা হচ্ছে। দেখো প্রেসার কুকারের আয়তন তো স্থির আছে, তাহলে কি বলছে, তা যখন তাপমাত্রাটা বৃদ্ধি হচ্ছে কুকারের ভেতরে কিন্তু চাপটাও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, সেই চাপটাই কিন্তু জলের স্ফুটনাঙ্কটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তো কী হবে দেখো, যে জলটা ফুটছে ওই ফুটন্ত জলটা থেকে একটা বাষ্প তৈরি হচ্ছে। তো প্রেসার কুকার কী করছে, সেই বাষ্পটাকে কিন্তু বেরোতে দিচ্ছে না। তাহলে অপশান এই যে বলেছে যে এটি সবসময় বাষ্পকে বেরিয়ে যেতে দেয়, এটা কিন্তু হবেই না। কারণ এই বাষ্পটাই কিন্তু এই চাপটা বাড়াচ্ছে, চাপটা বাড়ার জন্য স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই বাষ্পটা বেরিয়ে গেলেই তো হবে না, বাষ্পটাকে বেরোতে না দেওয়ার জন্যই তো প্রেসার কুকার। ঠিক আছে, তো অপশান এ কিন্তু কোনো মতেই হবে না। তো এবার দেখো কী বলছে, এই যে এইভাবে তৈরি হওয়া বাষ্পটাই কিন্তু এই চাপটা বাড়াচ্ছে, যেটা বললাম তোমাদের, এবং তাই বলছে উচ্চ তাপমাত্রায় জলটা ফুটতে শুরু করছে, মানে চাপটা বৃদ্ধি করলে স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে, যে উচ্চ চাপটা জলের স্ফুটনাঙ্ক বাড়ায়, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। দেখো উচ্চ চাপ ধানের শীষের শক্ত আবরণকে চূর্ণ করে, এটাও কিন্তু হবে না। এটি তাপ শক্তিকে সহজে বেরোতে দেয় না, এটাও হবে না। এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশান হচ্ছে উচ্চ চাপ জলের স্ফুটনাঙ্ক বাড়ায়। ঠিক আছে, চাপটা ওখানে বেড়ে যাচ্ছে, যেহেতু কুকারের আয়তনটা স্থির রয়েছে তাহলে আয়তনটা বাড়ছে না, তাই চাপটা বাড়ছে। যখন তাপ বাড়ছে তারপরে কী হচ্ছে, বাষ্পটা চাপটাকে বৃদ্ধি করছে, চাপটা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু জলের স্ফুটনাঙ্কটা বেড়ে যাচ্ছে। সেই জলের স্ফুটনাঙ্কটা বেড়ে গেলেই ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করছে। ঠিক আছে, এর জন্যই প্রেসার কুকারে ভাত দ্রুত রান্না হয়। অপশান ডি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পরিমাপ সমান হয়? ঠিক আছে, এখানে 4টে টেম্পারেচার দেওয়া আছে। এই 4টে টেম্পারেচারের মধ্যে কোন তাপমাত্রাতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয়? দেখো অনেকে কিন্তু এটা মুখস্থ করে রেখে দাও যে -40 ডিগ্রি উষ্ণতায় কিন্তু এটা হয়। ঠিক আছে, এবার তুমি ধরো পরীক্ষায় ভুলে গিয়েছো, তখন তুমি কি করবে? তাই তো, পরীক্ষায় এবার তুমি ডাউটে পড়ে গিয়েছো মাইনাস না প্লাস কি 100 ডিগ্রি। ঠিক আছে, যেটা খুশি তুমি কীভাবে বের করবে? তো দেখো আমরা কিন্তু এটা কিন্তু প্রত্যেকেই জানি যে C/5 সমান F-32/9।
তাই তো। এবার আমাকে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান। এখানে কিন্তু দেখো কোনো রকম তাপমাত্রা বলে নেই, তাই তো। তাহলে সবাই কী ভাবতে কী বসাবো আমি, কিন্তু তোমাকে বলে দেওয়া আছে যে এখানে সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের পার্টটা কিন্তু সমান হবে। তাই ধরে নাও সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পার্ট এক্স ডিগ্রি, ঠিক আছে। তাহলে সি এর জায়গায় এক্স বসিয়ে দাও, এফ এর জায়গায় দাও এক্স বসিয়ে দাও। তাহলে এখন কি হবে, এক্স বাই 5 সমান এক্স মাইনাস 32/9, বোঝা গেছে প্রত্যেকের। তাহলে এই 5টাকে আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হবে, এক্স সমান এক্স মাইনাস 32 গুণিত 5/9। তারপর এটাই কিন্তু এখানে লেখা রয়েছে যে এক্স সমান এক্স মাইনাস 32 গুণিত 5/9। এবার এই তোলার 9টা এদিকে চলে যাচ্ছে, তাহলে 9x সমান কী পাচ্ছি, 5x মাইনাস 160। তাহলে এবার এই 5x যদি এদিকে চলে আসে তাহলে কী হচ্ছে, 4x সমান কত হচ্ছে, মাইনাস 160। তাহলে দেখো এক্স সমান পেয়ে যাচ্ছি -40, তাই তো। 160/4 -40 পাচ্ছি। তাহলে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হচ্ছে, -40 ডিগ্রি তাপমাত্রায়। বোঝা গেল প্রত্যেকের কীভাবে বের করলাম। জাস্ট তোমাকে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান ধরে নিতে হবে, সেটা তুমি এক্স ধরে নিয়েছো এখানে, ঠিক আছে। এবার এক্স মানটা পুট করে দাও, সি এর জায়গায় এক্স, এফ এর জায়গায় তো এক্স। তাহলে এক্স বাই 5 সমান এক্স মাইনাস 32/9। এবার এটা ক্যালকুলেশন করলে উত্তর, এক্সের মান বেরিয়ে গেলেই সেটাই উত্তর হবে, ঠিক আছে। বুঝতে পারলে প্রত্যেকে কীভাবে সলভ করলাম। এইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু করে নিতে হবে। সবসময় মুখস্থর উপর জোর দিয়ে গেলে কিন্তু হবে না, কোনো কারণে ভুলে গেলে তখন তুমি প্রবলেমে পড়ে যাবে। এগুলো কিন্তু খুব সাধারণ জিনিস, এবং এই প্রশ্নটা কত পরীক্ষায় যে এসেছে তোমরা ভাবলে অবাক হয়ে যাবে। প্রচুর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে দেখো, ওই তাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। তখন আমরা তাপের একক পড়েছি, তাপ কি জিনিস জেনেছি। এবার প্রশ্ন এসছে যে তাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করব, ক্যালোরিমিটার, অ্যামিটার, ভোল্টমিটার এবং অপশান দিতে আছে পাইরোমিটার, ঠিক আছে। তো দেখো পাইরোমিটার কী কাজে লাগে, পাইরোমিটার হচ্ছে উচ্চ উষ্ণতা পরিমাপ করতে। কি বললাম, উচ্চ উষ্ণতা, ঠিক আছে। ভোল্টমিটারের কী কাজ, বিভব প্রভেদ, ঠিক আছে। এবং অ্যামিটারের কী কাজ, দেখো অ্যামিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে। কি বললাম, তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তাহলে পড়ে রইল কি, অপশান এ ক্যালোরিমিটার, ঠিক আছে। তাহলে তাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করব, ক্যালোরিমিটার, ঠিক আছে। অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তাই কী কী পেলাম, পাইরোমিটার উচ্চ উষ্ণতা পরিমাপ করতে ব্যবহার করা হয়, ভোল্টমিটার বিভব প্রভেদ, এবং অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। আর সিজেস পদ্ধতিতে তাপের একক কী পেলাম, ক্যালোরি, এসআই পদ্ধতিতে জুল, এবং 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, ঠিক আছে। বোঝা গেছে প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে জলের ঘনত্ব সর্বাধিক হয় কোন উষ্ণতায়, ঠিক আছে। এই 4টে উষ্ণতার মধ্যে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। দেখো 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর মধ্যে কিন্তু জলের আয়তনটা হ্রাস পেতে থাকে এবং কিন্তু ঘনত্বটা বৃদ্ধি পেতে থাকে। এবং এটা কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তনটা কিন্তু সর্বনিম্ন হয় এবং ঘনত্ব কিন্তু সর্বাধিক হয়, ঠিক আছে। তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় এবং জলের আয়তন সর্বনিম্ন হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। বলছে পাখার তলায় বসলে আমাদের ঠান্ডা লাগে কেন, ঠিক আছে। এই যে ফ্যান চালিয়ে তুমি যখন বসো ফ্যানের তলাতে তখন তোমার শরীরটা ঠান্ডা বোধ হয় কেন। তবে এটাও কিন্তু এভরিডে সায়েন্সের প্রশ্ন একটা, এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কি বলছে কারণগুলো, বলছে পাখা ঠান্ডা হাওয়ার যোগান দেয়।
পাখা পরিপার্শ্বের বাতাসকে ঠান্ডা রাখে, পাখার হাওয়ায় শরীরের ঘাম দ্রুত বাষ্পীভূত হয়, এবং বলছে দেহে বাতাসের সংস্পর্শে ঠান্ডা লাগে। কোনটা সঠিক উত্তর হবে? দেখো, এই যে ঘামের মাধ্যমে, ঠিক আছে, শরীর থেকে তাপটা কিন্তু বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, যখন পাখার নিচে তুমি বসছো, ঠিক আছে, তখন হচ্ছে কি ওই বাষ্পীভবন প্রক্রিয়াটা খুব দ্রুত হচ্ছে। দ্রুত হওয়ার জন্য কি হচ্ছে, ঘামটা দ্রুত শুকিয়ে যাচ্ছে। ঘাম যখন দ্রুত শুকিয়ে যাচ্ছে তখন তোমার শরীরে তাপের পরিমাণটা কমে যাচ্ছে, ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, তুমি কিন্তু ঠান্ডাটা অনুভূত করছো। ঠিক আছে, বুঝতে পারো প্রত্যেকে যে ঘামের মাধ্যমে শরীর থেকে তাপটা বেরিয়ে যাচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়াতে। এবার যত তাড়াতাড়ি ঘামটা তোমার দেহে শুকিয়ে যাবে তখন তোমার শরীরে তাপের পরিমাণটা কমে যাবে, তাই তো, তার ফলে তুমি ঠান্ডা অনুভব করবে। বুঝতে পারলে কি হচ্ছে? তাহলে এটা পুরো বাষ্পীভবন প্রক্রিয়াটার জন্য কিন্তু ঘটছে। মানে কি হচ্ছে, পাখার হাওয়াতে শরীরের ঘামটা দ্রুত বাষ্পীভূত হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশান সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে পাখার হাওয়াতে শরীরের ঘাম দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, সেই জন্যই আমরা পাখার তলায় বসলে ঠান্ডা অনুভব করি। ঠিক আছে, তাহলে অপশান সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গিয়েছে প্রত্যেকের? তাহলে যাই পরের প্রশ্নে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি একটি তাপ সঞ্চালন পদ্ধতি? পরিচলন, বাষ্পীভবন, ঘূর্ণন এবং অপশান দিতে আছে তাপীয় প্রসারণ। এই চারটের মধ্যে কোনটি তাপ সঞ্চালন পদ্ধতি? দেখো, এই তাপ সঞ্চালনের জন্য তিনটে পদ্ধতি রয়েছে। কি কি? এক হচ্ছে তোমার পরিবহন পদ্ধতি, ঠিক আছে, দুই হচ্ছে পরিচলন পদ্ধতি, এবং 3 নাম্বার হচ্ছে বিকিরণ পদ্ধতি। তাপ সঞ্চালিত হওয়ার জন্য এই তিনটে কিন্তু পদ্ধতি রয়েছে, ঠিক আছে, পরিবহন, পরিচলন এবং বিকিরণ। তো এই পরিবহন পদ্ধতি কী জিনিস? যে এই পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপটা সঞ্চালিত হচ্ছে, কিন্তু পদার্থের যে অণুগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থান পরিবর্তন করে না। সেটাই হচ্ছে এই পরিবহন পদ্ধতি। এটা কিন্তু কঠিন, তরল বা গ্যাসীয় যে কোনো মাধ্যমে কিন্তু এই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে। এবং মনে রাখবে, এই পদ্ধতিতে তাপ কিন্তু সরল বা বক্রপথে যে কোনো দিকেই কিন্তু সঞ্চালিত হতে পারে। ঠিক আছে, এটা গেল পরিবহন পদ্ধতি। তো পরিচালন পদ্ধতি কী জিনিস? পরিচালন পদ্ধতিতে দেখো, উত্তপ্ত যে অণুগুলো রয়েছে পদার্থের, সেগুলো নিজেরাই কিন্তু উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে কিন্তু তাপটাকে বহন করে নিয়ে যাচ্ছে। কিন্তু পরিবহনে দেখো, পরিবহনে কিন্তু পদার্থের অণুগুলো কিন্তু কোনো রকম স্থান পরিবর্তন করছিল না। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু পরিচালনা কিন্তু পদার্থের অণুগুলোই কিন্তু উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশে কিন্তু তাপটাকে সঞ্চালন করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই পরিচালন পদ্ধতির জন্য কিন্তু তরল বা গ্যাসীয় মাধ্যম প্রয়োজন, এবং এই পদ্ধতিতেও কিন্তু সরল বা বক্রপথে অভিকর্ষের বিপরীতে কিন্তু তাপটা কিন্তু সঞ্চালিত হয়। ঠিক আছে, আর বিকিরণ পদ্ধতি রয়েছে। দেখো, বিকিরণ পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই, ঠিক আছে, বা যদি মাধ্যম থাকে তো সেই মাধ্যমে কিন্তু সে উত্তপ্ত না করেই কিন্তু তাপটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে। ঠিক আছে, মানে এখানে কোনো রকম মাধ্যমের প্রয়োজন নেই বিকিরণের জন্য। ঠিক আছে, এবং এটা কিন্তু সর্বদা সরল পথেই কিন্তু, মানে সরলরৈখিক পথেই কিন্তু যে কোনো দিকে কিন্তু তাপটা সঞ্চালিত হতে পারে এই বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? অপশান সি, পরিচালন পদ্ধতি। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে রান্নার পাত্রে যে গুণ থাকা আবশ্যক সেটি কোনটি? উচ্চ আপেক্ষিক তাপ, উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক, নিম্ন তাপ পরিবাহিতাঙ্ক, এবং অপশান দিতে রয়েছে নিম্ন তড়িৎ পরিবাহিতাঙ্ক। দেখো, রান্নার পাত্র হিসাবে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম, তামা, লোহা এইসব কিন্তু ধাতুগুলো ব্যবহার করে থাকি। তো এগুলো কেন ব্যবহার করা হয়? এদের তাপ পরিবাহী বৈশিষ্ট্য খুব ভালো হয়। এরা সহজে কি হয়, তাপটা প্রেরণ করতে পারে যাতে খাবার দ্রুত রান্না হয়, এবং এরা রাসায়নিকভাবে কিন্তু বিক্রিয়াহীন হয়। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি এদেরকে ব্যবহার করি। বিক্রিয়া করে নিলে তো আর ব্যবহার করতে পারবো না, আমার শরীরে খাবারটা তো ক্ষতি করবে না। সেই জন্য কিন্তু এই ধাতুগুলোকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। মানে কি ধাতুগুলো?
তাপটা খুব ভালোভাবে পরিবহন করতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে, এদের উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক রয়েছে, সেই জন্যই কিন্তু আমরা রান্নার পাত্রে এইসব ধাতুগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু অনেক সময় এই প্রশ্নটাও আসতে পারে, রান্নার পাত্রে অ্যালুমিনিয়াম, তামা, লোহা এইসব ধাতু ব্যবহার করা হয় কেন। ঠিক আছে, তো এদের উচ্চ তাপ পরিবাহিতাঙ্কের জন্যই কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, এই চারটের মধ্যে কোনটা তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। দেখো, তাপের সুপরিবাহী বা তাপের কুপরিবাহী ব্যাপারটা কি। দেখো, তাপের সুপরিবাহী পদার্থ কোনগুলো হবে, যেসব পদার্থ খুব সহজেই তাপ পরিবহন করতে পারবে তাদেরকে আমি তাপের সুপরিবাহী পদার্থ বলবো, আর যেসব পদার্থ সহজে তাপ পরিবহন করতে পারবে না তাদেরকে আমি বলবো তাপের কুপরিবাহী পদার্থ। তাই তো, তো এদের মধ্যে মনে রাখবে অভ্র হচ্ছে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবার এই প্রসঙ্গে তোমরা জেনে রাখবে তাপের সবচেয়ে সুপরিবাহী ধাতু হচ্ছে রূপো এবং তাপের সবচেয়ে সুপরিবাহী অধাতু হচ্ছে হিরে। ঠিক আছে, এবং তাপের সুপরিবাহী তরল ধাতু হচ্ছে পারদ। ঠিক আছে, কি কি বললাম, সবচেয়ে সুপরিবাহী ধাতু হচ্ছে তাপের রূপো এবং সবচেয়ে সুপরিবাহী অধাতু হচ্ছে হিরে এবং সুপরিবাহী তরল হচ্ছে পারদ। ঠিক আছে, এবং মনে রাখবে তাপের কুপরিবাহী পদার্থ কোনগুলো, কাগজ, কর্ক, জল, কাঠ। ঠিক আছে, এগুলো হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। আর সুপরিবাহী কি, বিভিন্ন ধাতু যেগুলো রয়েছে। ঠিক আছে, এবং মনে রাখবে এই প্রসঙ্গে গ্রাফাইট, গ্রাফাইট কিন্তু অধাতু, সে অধাতু হলেও কিন্তু তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, গ্রাফাইট অধাতু হলেও কিন্তু তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি পেলাম, অপশান এ অভ্র। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে তাপ বিকিরণের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়। ঠিক আছে, দিয়ে দেখো চারটে অপশান দেওয়া রয়েছে। বলছে বিকীর্ণ তাপ সরলরেখা বরাবর চলে, বিকীর্ণ তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে, আবার বলছে বিকীর্ণ তাপের বেগ আলোর বেগের সমান, এবং বলছে বিকীর্ণ তাপ মাধ্যমকে উত্তপ্ত করে। তাই চারটে যে ডেটা দেওয়া রয়েছে এই চারটে ডেটার মধ্যে কোনটা সত্য নয়, দেখো নয় কথাটা কিন্তু উল্লেখ আছে। ঠিক আছে, এই নয় কথাটা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই না, তাই তো। তো তাহলে তাপ যে বিকিরণ হয়, এই যে বিকিরণ পদ্ধতিতে বললাম তাপ সঞ্চালিত হয়, তো এদের মধ্যে কোনটা এই বিকিরণ পদ্ধতিতে হয় না। তো দেখে নাও, ওই যে পদ্ধতিতে তাপ কোনো জড়মাধ্যমের সাহায্য ছাড়া বা যে জড়মাধ্যম থাকেও তাকে উত্তপ্ত না করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, সেটাই হচ্ছে বিকিরণ পদ্ধতি। ঠিক আছে, তাহলে বিকিরণ পদ্ধতিতে কিন্তু কোনো রকম মাধ্যমের উপস্থিতি প্রয়োজন নেই, তাই তো। থাকলেও হবে না থাকলেও হবে, সে কিন্তু মাধ্যমকে উত্তপ্ত করবে না। ঠিক আছে, আর বলছে এই পদ্ধতিতে তাপ সর্বদা সরল পথে যে কোনো দিকে কিন্তু সঞ্চালিত হয়, তোমার চারিদিকে ছড়িয়ে যায়, তাই তো। তাহলে কোনটা হবে সঠিক উত্তর, অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, যে এটা কিন্তু কোনো রকম মাধ্যমকে উত্তপ্ত করে না। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে এই প্রসঙ্গে, যেটা এখানে লেখা নেই, যে শূন্য স্থানে কিন্তু বিকীর্ণ তাপের বেগ আলোর বেগের সমান। ঠিক আছে, কি বললাম, শূন্য স্থানে বিকীর্ণ তাপের বেগ, শূন্য স্থানে বিকীর্ণ তাপের বেগ আলোর বেগের সমান হয়। ঠিক আছে, এই জন্য এই তিনটে অপশান কিন্তু সঠিক হয়েছে, শুধুমাত্র এটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের যে বিকীর্ণ তাপ কোনো রকম মাধ্যমকে কিন্তু উত্তপ্ত করে না। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ওই যে ভূপৃষ্ঠ তাপের উত্তম প্রতিফলক, মন্দ শোষক, উত্তম শোষক, উত্তম বিকিরক, মন্দ শোষক, মন্দ বিকিরক। ঠিক আছে, তো মনে রাখবে ভূপৃষ্ঠ হচ্ছে তাপের উত্তম শোষক এবং উত্তম বিকিরক। ঠিক আছে, অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আর মনে রাখবে সূর্য থেকে যে তাপটা আসছে ভূপৃষ্ঠে সেটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। সূর্য থেকে যে তাপটা ভূপৃষ্ঠে আসছে সেটা বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, যে তিনটে পদ্ধতি পড়েছিলাম, পরিবহন, পরিচলন এবং বিকিরণ,
তার মধ্যে এই বিকিরণ পদ্ধতিতে কিন্তু সূর্য থেকে আমরা তাপটা কিন্তু গ্রহণ করি। যে ভূপৃষ্ঠের তাপটা আসছে, সূর্যের যে তাপটা আমরা পাই, সেই সূর্য থেকে আসছে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে একটি সাদা মসৃণ তল কেমন হয়? তাপের উত্তম শোষক হয়, উত্তম প্রতিফলক। তাপের মন্দ শোষক, উত্তম প্রতিফলক। তাপের উত্তম শোষক, মন্দ প্রতিফলক। তাপের মন্দ শোষক, মন্দ প্রতিফলক। তো দেখো, একটি সাদা মসৃণ তল কিন্তু সবসময় তাপের মন্দ শোষক হয়, উত্তম প্রতিফলক হয়। ঠিক আছে, অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। দেখো, এই প্রসঙ্গে মনে রাখবে, যে বস্তু তাপের উত্তম শোষক হয় সেটি তাপের উত্তম বিকিরকও বটে। আবার বিপরীতক্রমে যে বস্তু তাপের মন্দ শোষক সেটা আবার তাপের মন্দ বিকিরক। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে উত্তম প্রতিফলক যে হবে, যে বস্তু, সে বস্তু তাপের মন্দ শোষক হবে এবং মন্দ বিকিরকও হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, যে বস্তু তাপের উত্তম প্রতিফলক হবে সেটা মন্দ শোষক হবে এবং মন্দ বিকিরক হবে। আর যেটা মন্দ প্রতিফলক হবে সেটা উত্তম শোষক হবে, উত্তম বিকিরক হবে। ঠিক আছে, তোমাকে এই প্রসঙ্গে একটা এক্সাম্পল দিই। দেখবে ফায়ার ব্রিগেডের কর্মীরা সবসময় সাদা চকচকে পোশাক পরে। কেন পরে তারা? কারণ তারা কী কাজ করে? তারা আগুন নেভানোর কাজ করে। এবার যখন আগুন নেভাতে যাবে তাতে আগুনের তাপ লাগবে তাদের শরীরে, যাতে সে তাপটা কম লাগে। মানে কী করছে, সাদা চকচকে পোশাকটা ওই যে তাপটাকে খুব বেশি পরিমাণে প্রতিফলিত করতে পারছে, মানে উত্তম প্রতিফলক। তাই তো, তো যখনই উত্তম প্রতিফলক হবে সে তাপটাকে কম শোষণ করছে, মন্দ শোষক হবে। তাই তো, দেখো ভালো করে বুঝবে, সে সাদা পোশাকটা পরছে এই কারণেই যে যাতে তার শরীরে তাপটা কম লাগে। তাই তো, মানে তাপটা সে শোষণ কম করবে। তাপটা শোষণ কম করার জন্য সেই সাদা পোশাকটা পরা। তা সাদা পোশাকটা কী করছে? ওই যে বিকীর্ণ তাপটা আসছে সে তাপটাকে সে প্রতিফলিত করে দিচ্ছে। তাই তো, প্রতিফলিত করছে বলেই তোমার শরীরে ঠান্ডা অনুভব করছো, তাপটা অতটা পাচ্ছ না। মানে মন্দ শোষক হচ্ছে ও মন্দ বিকিরক হচ্ছে। তাই তো, তাই যে বস্তু তাপের উত্তম প্রতিফলক হবে সে বস্তু তাপের কিন্তু মন্দ শোষকও হবে। ঠিক আছে, তো এক্সাম্পলটা আশা করি নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পারলে। ঠিক আছে, যে ফায়ার ব্রিগেডের কর্মীরা এই কারণেই কিন্তু সাদা চকচকে পোশাকটা পরে। ঠিক আছে, যাতে তাপটা কম লাগে। এই যে গ্রীষ্মকালে আমরা বলি সাদা পোশাক পরে বাইরে বেরোতে, কেন বলি? এই সেম কারণ, যে তাপটা যাতে আমার শরীরে কম অনুভব হয়। যে তাপটা আমার শরীরে আসছে ওই সাদা পোশাকটা সে তাপটাকে প্রতিফলিত করে দিচ্ছে, যার ফলে আমার শরীর কিন্তু তাপটা কম শোষণ করছে, সেই জন্য আমাদের কম গরম অনুভব করি। ঠিক আছে, বুঝতে পেরেছি প্রত্যেকে? তো সেম জিনিস কিন্তু এখানেও বলেছে, সাদা মসৃণ তল কিন্তু সবসময় তাপের মন্দ শোষক হয় এবং উত্তম প্রতিফলক হয়। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকে নিশ্চয়ই? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে উচ্চতা বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক কমে যায় কেন? যে চারটে কারণ দেওয়া রয়েছে। বলছে তাপমাত্রা হ্রাস পাওয়ার জন্য, বায়ুমণ্ডলের চাপ হ্রাস পাওয়ার জন্য, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য, এবং অপশান ডিতে আছে বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধি পাওয়ার জন্য। তো এই চারটে কারণের মধ্যে কোন কারণের জন্য উচ্চতা বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক কমে যায়? দেখো, আজকের এই সেশনে কিন্তু এই ধরনের প্রশ্ন অনেকগুলো রেখেছি। কেন রেখেছি? যাতে না করে তোমাদের এক্সামিনার কোনোভাবেই তোমাদের আটকাতে না পারে পরীক্ষাতে। ঠিক আছে, তো দেখো, যখনই উচ্চতা বাড়ছে তখন জলের স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে, তাই তো, এটাই বলা হয়েছে প্রশ্নে। এটি কেন হচ্ছে? দেখো, কোনো তরলের স্ফুটনাঙ্ক কী জিনিস না, সেই তাপমাত্রা যেখানে তার বাষ্পের চাপটা তরলের পৃষ্ঠের বাইরের চাপের সমান হয়। ঠিক আছে, কিন্তু উচ্চ উষ্ণতায় কী হচ্ছে? উচ্চ উষ্ণতায় বায়ুর ঘনত্ব হ্রাস হচ্ছে, যার ফলে বায়ুমণ্ডলের চাপও কিন্তু কম থাকছে। এর ফলে কি হচ্ছে? তাই তরলের পৃষ্ঠের বাহ্যিক যে চাপটা সেটা কিন্তু কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? জলের স্ফুটনাঙ্ক কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, কেন? স্ফুটনাঙ্ক নির্ভর করছে, কি নির্ভর করছে? তরলের পৃষ্ঠের বাইরের চাপের সাথে তার যে বাষ্পের চাপ সেটা সমান হবে। ঠিক আছে, তো যখনই বাইরের চাপটা কমে যাচ্ছে, বায়ুমণ্ডলের চাপটা কমে যাচ্ছে, তখন কি তরলের পৃষ্ঠের বাহ্যিক চাপটাও কমে যাচ্ছে, যার ফলে কিন্তু জলের স্ফুটনাঙ্কটা কিন্তু হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এইখান থেকে একটা প্রশ্ন আসে পরীক্ষাতে, যে পাহাড়ের পাদদেশের তুলনায় পাহাড়ের উপরে, ঠিক আছে, রান্না করতে বেশি সময় কেন লাগে? এই সেম কারণ কিন্তু, যে উচ্চতা বৃদ্ধির ফলে ওখানে স্ফুটনাঙ্কটা কমে যায়,
স্ফুটনাঙ্ক কমে গেলে কি হবে, খাবারটা তৈরি হতে সময় বেশি লাগবে। ঠিক আছে, এই সেম লজিকটা কিন্তু ওই প্রশ্নে কাজে লাগবে। খুব অনেকবার পরীক্ষা এসেছে যে পাদদেশের তুলনায় পাহাড়ের ওপরে, ঠিক আছে, 1000 মিটার কি 2000 মিটার কি 3000 মিটার বলে দিল, ঠিক আছে, পাদদেশ থেকে 3000 মিটার উচ্চে কেন রান্না করতে বেশি সময় লাগে না, যত বায়ুমণ্ডলের থেকে মানে যত আমি উপরে উঠছি বায়ুমণ্ডলের চাপটা কমে যাচ্ছে, যার ফলে তরলের স্ফুটনাঙ্কটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, যে বায়ুমণ্ডলের চাপটা হ্রাস পাওয়ার জন্য কিন্তু এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে যে বরফখণ্ডকে কাঠের গুঁড়োর মধ্যে রাখা হয় কেন? দেখো আরও একটা কিন্তু এভরিডে সায়েন্স প্রশ্ন। বরফখণ্ডকে কাঠের গুঁড়োর মধ্যে রাখা হয় কেন? না, বলছে কাঠের গুঁড়ো সহজে গলে যায় না, কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী, কাঠের গুঁড়ো তাপের সুপরিবাহী, এবং বলছে কাঠের গুঁড়ো বরফের গায়ে লেগে থাকে না। তো এই কোন কারণের মধ্যে, 4টে কারণের মধ্যে কোনটার জন্যই বরফখণ্ডকে কাঠের গুঁড়োর মধ্যে রাখা হয়? দেখো প্রত্যেকে মনে রাখবে তোমরা যে কাঠ এবং কাঠের গুঁড়ো এই দুটো জিনিসই কিন্তু তাপের কুপরিবাহী। ঠিক আছে, তো কাঠের গুঁড়োতে বায়ু আবদ্ধ থাকায় তাপ পরিবাহিতা কিন্তু আরও কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, বাইরে থেকে তাপ সহজে কিন্তু বরফে সঞ্চালিত হতে পারছে না, তার ফলে বরফটা গলছে না। ঠিক আছে, এই কারণে কিন্তু এই বরফখণ্ডকে কাঠের গুঁড়োর মধ্যে রেখে দেওয়া হয়, কেননা কাঠ এবং কাঠের গুঁড়ো হচ্ছে তাপের কুপরিবাহী, এবং এই কাঠের গুঁড়োর মধ্যে আবার বায়ু আবদ্ধ থাকায় তাপ পরিবাহিতা কিন্তু আরও কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, বরফে তাপটা সঞ্চালিত হতে পারছে না, সেই জন্যই কিন্তু কাঠের গুঁড়োর মধ্যে বরফকে রাখা হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? অপশান বি, যে কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী। ঠিক আছে, এই কারণের জন্যই কিন্তু বরফখণ্ডকে কাঠের গুঁড়োর মধ্যে রাখা হয়। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে সেঁক দেওয়ার ব্যাগে জল ব্যবহার করার কারণ কি? দেখো সেঁক দেওয়ার যে হট ওয়াটার ব্যাগগুলো আমরা ইউজ করি, সেখানে তো আমরা কেরোসিন বা পেট্রোল বা ডিজেল বা পারদ বা সর্ষের তেল যা খুশি রাখতে পারতাম, তাই তো, কিন্তু আমরা ওই সেঁক দেওয়ার ব্যাগেতে জলটাই কেন ব্যবহার করি, তাই তো, এই জলটা ব্যবহার করার কারণ জানতে চাওয়া হয়েছে। তো জল ব্যবহার করার কারণ কি? বলছে এটি সহজলভ্য বলে, এটির আপেক্ষিক গুরুত্ব বেশি বলে, এটির আপেক্ষিক তাপ খুব বেশি বলে, এবং বলছে অপশান দিতে বলছে এটি তরল বলে। এই 4টে কারণের মধ্যে কোন কারণটার জন্য আমি এই সেঁক দেওয়ার ব্যাগে জল ব্যবহার করি? দেখো আমরা এমন একটা জিনিসই সেঁক দেওয়ার ব্যাগে ব্যবহার করব যে তাপটা অনেকক্ষণ ধরে রাখতে পারবে, তাই তো, আমরা এমন কোনো একটা তরল দেব না যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তাহলে তো আমি যেই কাজে ব্যবহার করছি সেই কাজে তো আমার হবে না। মিনিমাম আমাকে যেন তরলটা অনেকক্ষণ তাপটা দিতে পারে, তাহলে আমি ব্যথা থেকে উপশম পাবো, সেরকম আমি তরল ব্যবহার করব। তো জলটাকে ব্যবহার করা হচ্ছে এই জন্যই যে জলের আপেক্ষিক তাপটা বেশি। ঠিক আছে, তাহলে অন্য তরল যেভাবে উষ্ণতা হ্রাস পাবে, জলের কিন্তু উষ্ণতা হ্রাসের হারটা কিন্তু অন্যান্য তরলের থেকে কিন্তু কম হবে, কারণ তার আপেক্ষিক তাপটা বেশি। এবার এটাই বল, জলের আপেক্ষিক তাপ অন্যান্য সব তরলের থেকে অনেক বেশি, সেজন্য একই উষ্ণতা হ্রাসের জন্য জল কিন্তু অন্যান্য তরল অপেক্ষা কিন্তু বেশি পরিমাণ তাপ ছাড়ে। উষ্ণতা হ্রাসের হারটা অন্যান্য তরলের তুলনায় কিন্তু জলের ক্ষেত্রে কম হচ্ছে। ঠিক আছে, সেই জন্যই কিন্তু আমরা ওই সেঁক দেওয়ার ব্যাগেতে জল ব্যবহার করি। ঠিক আছে, তাহলে কি হবে? অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, যে এটির আপেক্ষিক তাপ খুব বেশি, এই জন্যই আমি একে সেঁক দেওয়ার ব্যাগে ইউজ করি। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে যে পদ্ধতিতে কোনো মাধ্যমের অণুগুলি যখন উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালন করে তাকে কি বলে? পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি, এবং অপশান দিতে আছে পরিচলন ও পরিবহন উভয়ই। তবে একটু আগেই যখন আমি তোমাদের তাপ সঞ্চালনের 3টি পদ্ধতি আলোচনা করছিলাম, তখনই তোমাদের বললাম যে পরিচলন পদ্ধতিতেই কিন্তু মাধ্যমের অণুগুলোই কিন্তু উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে কিন্তু
তাপটা সঞ্চালন করছে, তাই তো? তো তাহলে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরিচালন পদ্ধতি। এবং মনে রাখবে এই পদ্ধতিতে তরল বা গ্যাসীয় মাধ্যম প্রয়োজন হয় এবং সরল বা বক্র পথে তাপ কিন্তু অভিকর্ষের বিপরীতে সঞ্চালিত হয়। ঠিক আছে, তো এই প্রসঙ্গে এই ডেটাগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে 0 কেলভিন উষ্ণতা, ঠিক আছে, যে উষ্ণতার সমতুল্য সেটি হলো 273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশান ডিতে আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো দেখো আমরা কিন্তু এই যে রিলেশনটা এটা কিন্তু একটু আগেই পড়লাম, যে C/5 সমান F-32/9। তো এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের সম্পর্ক। ঠিক তেমনই সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক হচ্ছে এটা কি না, C/5 সমান K মাইনাস 273/5। ঠিক আছে, এবার আমাকে প্রশ্নে বলেছে কি 0 কেলভিন, মানে কে এর মান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে করতে পারি C/5 সমান 0 মাইনাস 273/5 বলতে পারি, কারণ কে এর মান 0 বলে দিয়েছে। তাহলে এই 5 কেটে দিলাম আমি। এখন কি পাচ্ছি, সি সমান কি পেলাম দেখো -273 ডিগ্রি, তাই তো? তাহলে 0 কেলভিন উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াসের সমান? -273 ডিগ্রি সেলসিয়াসের সমান। বুঝতে পারলে কি বললাম? জাস্ট আমাকে কিন্তু এই রিলেশনটা মনে রাখতে হবে, যে সেলসিয়াস স্কেলের সাথে যেমন ফারেনহাইট স্কেলের সম্পর্ক হচ্ছে C/5 সমান F-32/9, তেমনি সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক হচ্ছে C/5 সমান K-273/5। ঠিক আছে, এবার আমি এই যে রিলেশনটা এই রিলেশনটাতে কে এর মানটা পুট করব। কে এর মান কত বলা আছে? কে এর মান বলা হচ্ছে 0। দেখো আমি সেটাই কিন্তু এখানে পুট করেছি, C/5 সমান 0/273/5। এই 5 যেহেতু হরে রয়েছে কেটে গিয়েছে, তো কি পড়ে থাকছে, সি সমান -273 ডিগ্রি। ঠিক আছে, অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে 1 গ্লাস জলে 1 খণ্ড বরফ ভাসছে। ঠিক আছে, বরফটি গলে গেলে জলের তলের কি পরিবর্তন হবে? বাড়বে, অপরিবর্তিত থাকবে, আগে বাড়বে পরে কমবে এবং অপশান দিতে বলছে কমবে। দেখো বরফ কখন জলে ভাসবে? যখন বরফের ঘনত্ব জলের থেকে কম হবে তখন সেটি জলে ভাসবে। তো ধরো তুমি এটা এম ভরের একটা বরফের টুকরো ওই গ্লাসের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে, তাহলে কি হয়েছে, ওজনটাকে সহায়তা দেওয়ার জন্য তাই কিন্তু যথেষ্ট পরিমাণ জল কিন্তু অপসৃত করতে হবে। কিন্তু যখন বরফটা গলে যাচ্ছে, সেটা যে পরিমাণ জলটা অপসৃত করেছিল ঠিক তার সমায়তন জলে পরিণত হয়েছে। তাহলে এই যে অতিরিক্ত যে আয়তনটা, এই আয়তনটা সমান হওয়ার কারণেই কিন্তু জলস্তরটা কিন্তু কোনোরকম পরিবর্তিত হবে না। দেখো যখন বরফের টুকরোটা ভাসছিল, সে যে পরিমাণ জলটাকে অপসারিত করছিল, কিন্তু যখন সে বরফটা গলে যাচ্ছে, ঠিক আছে, সে অপসারিত যে জলটা ঠিক তার সমায়তন জলে পরিণত হয়েছে। তাহলে কি দেখো, এখন যে অতিরিক্ত আয়তনের যে জলটা সেটা কি হচ্ছে, সেটা সমান হয়ে যাচ্ছে। তো সে সমান হয়ে যাওয়ার জন্যই কিন্তু ওই জলের স্তরটার কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটছে না। ঠিক আছে, তাহলে কি হবে, অপশান বি হবে সঠিক উত্তর, যে অপরিবর্তিত থাকবে, জলের স্তরটা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে গ্রীষ্মকালে নদীর ধারে প্রায়ই মৃদুমন্দ বাতাস বইতে থাকে, এটি ঘটার কারণ কি? জল ও মাটির তাপ পরিবাহিতাঙ্কের পার্থক্য, পরিচলন স্রোত, বাতাস ও মাটির মধ্যে তাপের পরিবহন এবং অপশান ডিতে আছে মাটি থেকে তাপ বিকিরণ। তো এটা হয়ে থাকে কী জন্য? মনে রাখবে এটা হয়ে থাকে পরিচলন স্রোতের জন্য। ঠিক আছে, তো এটা কীভাবে হয় তোমরা আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, তোমরা প্রত্যেক কমেন্টে জানিও, তারপরে পরে কিন্তু ক্লাসে বলে দেবো। ঠিক আছে, তো এটা হয়ে থাকে কিন্তু মেনলি পরিচলন স্রোতের জন্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো,
বলছে জলের স্ফুটনাঙ্ক নির্ভর করে এই 4টি বিষয়ের মধ্যে কোন বিষয়ের ওপর? বায়ুমণ্ডলীয় চাপের ওপর, আয়তনের ওপর, ঘনত্বের ওপর, ভরের ওপর। তো মনে রাখবে জলের স্ফুটনাঙ্ক কিন্তু সবসময় নির্ভর করে বায়ুমণ্ডলের চাপের ওপর। ঠিক আছে, দেখো যে তাপমাত্রায় তরলের পুরো অংশ থেকে সঞ্চালিত বাষ্পীকরণের প্রক্রিয়াটা হয় সেটাকে বলা হচ্ছে স্ফুটন, এবং যে তাপমাত্রায় স্ফুটনটা শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। এবং মনে রাখবে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তরলের স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পায়, তাই তো? তাহলে জলের স্ফুটনাঙ্ক বায়ুমণ্ডলের চাপের উপর কিন্তু নির্ভর করে। পরের প্রশ্ন দেখো, বলছে পাহাড়ে জলের স্ফুটনাঙ্ক বলছে সমুদ্রপৃষ্ঠের স্ফুটনাঙ্কের সমান হয়, সমুদ্রপৃষ্ঠের স্ফুটনাঙ্কের থেকে কম হয়, সমুদ্রপৃষ্ঠের স্ফুটনাঙ্কের থেকে বেশি হয়, এবং অপশান ডিতে বলছে বরফের গলনাঙ্কের থেকে সমান হয়। তো দেখো আমি একটু আগেই তোমাদের কিন্তু আমি আলোচনা করেছি এই বিষয়ে। তো কি হয়, এটা সমুদ্রপৃষ্ঠের স্ফুটনাঙ্কের থেকে কিন্তু কম হয়। ঠিক আছে, পাহাড়ের ওপরে জলের স্ফুটনাঙ্ক কিন্তু সমুদ্রপৃষ্ঠের স্ফুটনাঙ্কের থেকে কম হয়। ঠিক আছে, কি কারণে হয় আমি কিন্তু একটু আগেই আলোচনা করেছি, আর বলছি না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। এটাই হচ্ছে আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে তাপ প্রয়োগে সবচেয়ে বেশি, ঠিক আছে, সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ, তরল পদার্থ, কঠিন পদার্থ, এবং অপশান দিতে আছে ইনভার। ঠিক আছে, তো মনে রাখবে তাপ প্রয়োগে সবথেকে বেশি প্রসারিত হয় কিন্তু বায়বীয় পদার্থ। ঠিক আছে, অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, কি বলছে যে তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয়। ঠিক আছে, তবে যে পদার্থে অণুগুলির মধ্যেকার আন্তঃআণবিক আকর্ষণ কম থাকে সে পদার্থ তত বেশি প্রসারিত হয়, তাই তো? কঠিন ও তরল পদার্থের তুলনায় কিন্তু বায়বীয় পদার্থ অণুগুলোর এই আন্তঃআণবিক আকর্ষণ কিন্তু অনেক কম, তাই এই কঠিন তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থ কিন্তু সবথেকে বেশি প্রসারিত হয়। ঠিক আছে, বোঝা গেল কেন বায়বীয় পদার্থ সবথেকে বেশি প্রসারিত হয়? এদের যে অণুগুলো রয়েছে এই অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণটা কিন্তু অনেক কম, যেটা কঠিন পদার্থে খুব বেশি, তরল পদার্থে তার থেকে একটু বেশি। ঠিক আছে, তার মানে বেশি তাতে একটু কম, মানে কঠিন পদার্থের থেকে একটু কম। ঠিক আছে, এবং বায়বীয় পদার্থের অনেকটাই কম, সেই জন্য বায়বীয় পদার্থ তাপ প্রয়োগে সবথেকে বেশি প্রসারিত হয়। ঠিক আছে, এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাপ প্রয়োগ করলে কার্যত এর প্রসারণ হয় না, এরকম পদার্থ হচ্ছে ইনভার। ঠিক আছে, ইনভার হচ্ছে তাপ প্রয়োগের প্রসারণ কিন্তু ঘটে না। ঠিক আছে, তো ইনভারটা কি জিনিস? এটা হচ্ছে নিকেল এবং লোহার সংকর ধাতু। ঠিক আছে, এটা নিকেল এবং লোহা নিয়ে গঠিত ইনভার। ঠিক আছে, ধাতুবিদ্যায় কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি যে ইনভার কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত। তো আমি তবুও এখানে লিখে দিয়েছি ইনভার হচ্ছে নিকেল এবং লোহা দ্বারা গঠিত। ঠিক আছে, তাই ইনভার্টারই কিন্তু তাপ প্রয়োগ করলে প্রসারণ কিন্তু হয় না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু নোট করে নিও প্রত্যেকে। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে এই বিষয়ে অবগত হয়েই গিয়েছো যে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু জানানো হয়েছে কত তারিখে? 14/7, তাই তো 2024। তো এই তারিখে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট অ্যানাউন্স করা হয়েছে। তো এই তারিখকে আমরা লক্ষ্য করি তোমাদের কিন্তু তৃতীয় ব্যাচে আমরা অ্যাডমিশন শুরু করে দিয়েছি, যেই ব্যাচের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1199 টাকা। ঠিক আছে, পুরো কোর্সের ডিটেলস কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু ভিডিওতে দিয়ে রেখেছি। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, ওখানে তোমরা ডিটেলসে জেনে যাবে। ঠিক আছে, এই ব্যাচের কী কী ফিচার্স রয়েছে। ঠিক আছে, শুধু এটুকু জেনে রাখো, ব্যাচের কোর্স ফি কিন্তু 1199 টাকা। ঠিক আছে, আর যারা এই ভিডিওটা দেখছো তারা এই নাম্বারে কিন্তু কল করে নিতেও পারো। ঠিক আছে, এই নাম্বারে আমাকে কল করে নেবে যদি কোনো কিছু ডিটেলসে জানার থাকে। তাছাড়া ওই গ্রুপে জয়েন হলেও তোমরা কিন্তু জেনে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।